প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানবাধিকারের বিভিন্ন রূপ বা বিভাগ, অর্থাৎ মেনি ফর্মস অফ হিউম্যান রাইটস। এর মাধ্যমে আমাদের কি হবে? আন্ডারস্ট্যান্ডিং দ্য ডাইভার্সিটি অফ হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকারের বৈচিত্র্য সম্বন্ধে আমরা জানতে পারবো। এই শব্দটা আমরা সবাই জানি। এইচআর মিনস হিউম্যান রাইটস। এবার এই মানবাধিকারের ভূমিকা কী বা মানবাধিকার কি, আমরা এই নিয়ে যদি জানতে চাই তাহলে দেখব যে সংজ্ঞায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান রাইটস আর রাইটস ইনহারেন্ট টু অল হিউম্যান বিংস রিগার্ডলেস অফ রেস, সেক্স, ন্যাশনালিটি, এথনিসিটি, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন অর এনি আদার স্টেটাস। অর্থাৎ মানবাধিকার হলো জাতি, লিঙ্গ, জাতীয়তা, ভাষা, ধর্ম বা অন্য কোনো অবস্থা নির্বিশেষে সমস্ত মানুষের অন্তর্নিহিত অধিকার। এবার প্রত্যেক মানুষ তার হয়তো অবশ্যই তার নিজস্ব লিঙ্গ, সে পুরুষ বা নারী বা তৃতীয় লিঙ্গের মানুষ, তার নিজস্ব জাতি আছে, সে কোনো না কোনো দেশ থেকে বিলং করে, অর্থাৎ তার জাতীয়তা আছে, তার ভাষা আছে, বিভিন্ন রকমের ভাষা হতে পারে, তার ধর্ম আলাদা আলাদা হতে পারে, বা অন্যান্য যেমন কাস্ট ডিভিশন আছে বা অন্য অনেক রকম ডিভিশন আছে, কে প্রেসিডেন্সি কলেজে পড়ে, কে গ্রামের কলেজে পড়ে। এই সমস্ত অবস্থা নির্বিশেষে প্রত্যেক মানুষের কিছু অন্তর্নিহিত অধিকার আছে এবং সেই অধিকারই হলো হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকার। এবার হিউম্যান রাইটসের মধ্যে কি কি আসে? হিউম্যান রাইটস ইনক্লুড প্রথমত হচ্ছে জীবন ও স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। জীবন এবং স্বাধীনতার অধিকার, আমার জীবনের অধিকার আছে, আমি মানুষ, আমি জন্মেছি, আমার বেঁচে থাকার অধিকার আছে এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমি নিজস্ব একজন মানুষ, আমি একজন ইন্ডিভিজুয়াল এবং আমার স্বাধীনতা আছে। অবশ্যই সেই স্বাধীনতা কখনোই যে দেশে আমরা বাস করি বা যে সমাজে বাস করি সেই সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক হবে সেই স্বাধীনতা নয়। যে স্বাধীনতা সেই সমাজ বা দেশের ক্ষেত্রে প্রগতি নিয়ে আসতে পারে এবং সেই সমাজ বা দেশকে কিছু না কিছু কন্ট্রিবিউট করবে, সেই স্বাধীনতা। অর্থাৎ ফার্স্ট রাইট হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। নেক্সট যে রাইটটা আসে সেটা হচ্ছে দাসত্ব এবং নির্যাতন থেকে মুক্তি। আমরা আগে কৃতদাস প্রথা সম্বন্ধে জানি, আমরা অনেক আগে ছিল দাস প্রথা ছিল, অর্থাৎ মানুষকে কিনে নিয়ে এসে তাকে দাস হিসাবে কাজ করানো হতো, মানুষের শ্রমের মূল্য দেওয়া হতো না, ঠিকঠাক নয়, তা করা যাবে না। আমার অধিকারের মধ্যে পড়ে এটা যে আমি কারো দাস হব না, এই দাসত্ব থেকে আমার মুক্তি হবে এবং আমাকে কেউ নির্যাতন করতে পারবে না, টর্চার করতে পারবে না, এক্সপ্লয়েট করতে পারবে না, শোষণ করতে পারবে না। তাহলে এই হিউম্যান রাইটসের দ্বিতীয় অধিকার হচ্ছে দাসত্ব এবং নির্যাতন থেকে মুক্তি, যা আমাদের প্রত্যেক মানুষের, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের থাকা উচিত। তৃতীয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা মানে রাইট টু এক্সপ্রেশন, লিবার্টি অফ এক্সপ্রেশন। আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আমরা একজন ব্যক্তি হিসাবে আমাদের প্রত্যেকের নিজস্ব মত থাকবে। সেই মত কোনো বিষয় সম্বন্ধে, কোনো বস্তু সম্বন্ধে, কোনো ঘটনা সম্বন্ধে হতে পারে এবং সেই মত যদি হার্মফুল না হয়, ক্ষতিকারক না হয়, দেশের প্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে, তাহলে সেই মতগুলো প্রদান করার অধিকার আমাদের থাকতে হবে। হ্যাঁ, কোনো জায়গায় বিশেষ প্রত্যেক দেশের ক্ষেত্রে এটা আছে, সাংবিধানিকভাবে কিছু জায়গাকে আমাদের বলা উচিত নয়, যেগুলো সত্যিই ক্ষতিকারক। যেমন আমাদের দেশের ক্ষেত্রে আমরা যদি দেখি ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে কিছু কথা আমাদের বলা উচিত নয়, সেগুলো আমরা বলবো না। কিন্তু সাধারণ ক্ষেত্রগুলোতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, অর্থাৎ রাইট টু এক্সপ্রেশন। আর তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকের রাইট টু এডুকেশন অ্যান্ড ওয়ার্ক, আমাদের শিক্ষার অধিকার, কাজের অধিকার। আমাদের প্রত্যেকে, আমরা মানুষ হিসাবে জন্মেছি, শিক্ষা একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের এবং সেই গুরুত্বপূর্ণ অংশের প্রতি আমাদের অধিকার আছে। আমরা যদি কাজ না করতে পারি তাহলে আমাদের কী হবে? আমরা আমাদের লাইভলিহুড আর্ন করতে পারবো না, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যেটুকু উপার্জন দরকার সেটুকু আমরা করতে পারবো না। তাই শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে কাজ, এই দুটোর অধিকার আমাদের থাকে। তাহলে যে চারটে অধিকারের কথা আমরা বললাম হিউম্যান রাইটসের, সেটা হচ্ছে প্রথম রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, তারপরে ফ্রিডম ফ্রম স্লেভারি অ্যান্ড এক্সপ্লয়টেশন, নেক্সট হচ্ছে রাইট টু এক্সপ্রেশন এবং লাস্ট হচ্ছে রাইট টু এডুকেশন অ্যান্ড রাইট টু ওয়ার্ক। আমরা এরপরে যেখানে যাব, যে আমরা যদি দেখি মানবাধিকারের ইতিহাস দেখি, তাহলে প্রাচীন শিখরের ক্ষেত্রে আমরা যদি যাই, যে মানবাধিকারের ওল্ডেস্ট রুট কী আছে,
দেখব যে মানবাধিকারের প্রাথমিক ধারণাগুলি প্রাচীন সভ্যতাগুলিতেও খুঁজে পাওয়া যায়। যেমন হাম্বুবাড়ির কোড বা ম্যাগনা কার্টা, এই ইতিহাসগুলো যদি আমরা পড়ি, এটা যেহেতু ইতিহাসের ক্লাস নয় তাই আমরা এই ইতিহাস নিয়ে আলোচনা করব না, কিন্তু এই ইতিহাসগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব যে এক্ষেত্রেও কিন্তু মানবাধিকারের কথা আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাইটসের কথা আছে, হিউম্যান রাইটসের কথা আছে। আর আধুনিক যুগে যদি আমরা আসি তাহলে দেখব যে 1948 সালে জাতিসংঘ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণা UDHR, এটা মানবাধিকারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত। কারণ এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মানবাধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং প্রত্যেক মানুষ নিজস্ব অধিকার আছে, সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এবং সেই অধিকারের জন্য সে লড়াই করতে পারবে, এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই জন্য দেখবে আমরা জানি যে বিভিন্ন জায়গায় হিউম্যান রাইটস কমিশন আছে, মানবাধিকার কমিশন, সেই কমিশনগুলোও কিন্তু এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন 1948 সালের যে ঘোষণা, সেই ঘোষণা বলে তৈরি হয়েছিল। তাহলে আমরা প্রাচীন শিখর এবং আধুনিক যুগে মানবাধিকারের যে ঘটনা, সেই ঘটনাক্রমগুলো জানলাম। আমরা এরপরে যাব মানবাধিকারের মূল মাইল ফলকগুলোতে, কি মাইলস্টোনস অফ হিউম্যান রাইটস। আমরা যদি 1948 ধরি তাহলে কী হবে? UDHR, আমরা যেটা একটু আগে বললাম যে UDHR জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়েছিল 1948 সালে। তারপর 1966 সালে আমরা যদি দেখি যে নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি হয়েছিল, ICCPR, নাগরিক এবং রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি মানে প্রায় অনেকগুলো দেশ এই চুক্তিতে অংশগ্রহণ করেছিল, যারা সম্মত হয়েছিল যে প্রত্যেক মানুষকে নাগরিক অধিকার এবং রাজনৈতিক অধিকার দিতে হবে, এবং তারা এইগুলো তাদের নাগরিক এবং রাজনৈতিক অধিকার মানুষের বেসিক রাইটসের মধ্যে পড়ে, বেসিক হিউম্যান রাইটসের মধ্যে পড়ে। এটা 1966 সালের চুক্তির মাধ্যমে গৃহীত হয়। এবং 1970 সালে আমরা জানি যে নারী অধিকার আন্দোলন, এই নারী অধিকার আন্দোলন একটা সময় সমাজ পিতৃতান্ত্রিক ছিল, এখনও যে তার পুরোপুরি অবসান হয়েছে তা হয়নি। তা আমরা সমাজে এরকম ভেবে থাকি যে পুরুষদের যা যা অধিকার আছে নারীর হয়তো তাই অধিকার নেই, কিন্তু আমরা বিভিন্ন দার্শনিকদের কথা, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্টদের কথা, বিভিন্ন সমাজবিদদের কথা নিয়ে যদি আলোচনা করি, বা আমরা আমাদের চারপাশে যা দেখি এখন, নারী পুরুষ ভেদ করা উচিত নয়, তার জন্য 1970 সালে এই নারী অধিকার আন্দোলন স্বীকৃতি পায়। এবং আমরা বর্তমানে আজকে যে ফেমিনিজম বা নারীবাদ যে শব্দবন্ধটা ব্যবহার করি, এই নারী অধিকার আন্দোলনের মাধ্যমে এই ফেমিনিজম বা ফেমিনিস্ট রাইটস, যেটা হিউম্যান রাইটের একটা অংশ, অর্থাৎ আমাদের পুরুষদের যা অধিকার আছে নারীদেরও সেই অধিকার 1970 সালে এই নারী অধিকার আন্দোলন স্বীকৃতি পায়। 1990 সাল, আমরা জানি সমাজে বিভিন্ন রকম ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আগে ছিল, এখন আমরা জানি জেনারেল, SC, ST, OBC এসব আছে, অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায় আছে, তাদের মধ্যে আদিবাসীরা একটা সম্প্রদায়। এই আদিবাসীদের অধিকার স্বীকৃতি দেওয়া 1990 সালে এই আদিবাসীদের অধিকার স্বীকৃতি লাভ করে, আর 1990 সালে আদিবাসীদের অধিকার স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এই চারটে যে মাইলস্টোন, 48, 1966, 1970 এবং 1990, এই চারটে মাইলস্টোনকে আমরা মানবাধিকারের বিশেষ মাইলস্টোন বা মূল মাইল ফলক হিসাবে দেখতে পারি। এবার মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটাকে আমরা এতক্ষণ UDHR বলছিলাম, যেটা 1948 সালে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ঘোষণা করে। সেটা হলো UDHR হলো একটি মাইল ফলক নথি যা মৌলিক মানবাধিকারগুলিকে সার্বজনীনভাবে সুরক্ষিত করার জন্য নির্ধারণ করে। অর্থাৎ মানুষের যে বেসিক রাইটস, আমরা যে চারটে রাইটস নিয়ে আলোচনা করেছি অলরেডি, সেই চারটে রাইটসকে নির্ধারণ করার জন্য এই UDHR অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস নির্দেশ করে। এর অনুচ্ছেদ 1-এর যেটা আছে বা অনুচ্ছেদ 1, প্রথম অনুচ্ছেদে যেটা আছে, সেটা হলো যে সমস্ত মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা এবং অধিকারে সমান। প্রত্যেক মানুষ একজন ইন্ডিভিজুয়াল, তারা স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং তাদের মর্যাদা, প্রত্যেক ব্যক্তির মর্যাদা এবং প্রত্যেক ব্যক্তির অধিকার সমান। এটা UDHR প্রথম ঘোষণা দেয়। এটা তৃতীয় অনুচ্ছেদে যেটা আছে যে প্রত্যেকেরই জীবন, স্বাধীনতা এবং ব্যক্তি নিরাপত্তার অধিকার রয়েছে। আমার জীবনের আমরা বলেছি রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি আমরা বলেছি, তাহলে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, প্রত্যেকের জীবনের অধিকার আছে, প্রত্যেকের স্বাধীনতার অধিকার আছে এবং আমাদের ব্যক্তি নিরাপত্তা। আমি একজন মানুষ হিসাবে জন্মেছি, আমি একজন ব্যক্তি, আমার এই ব্যক্তি, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার নিরাপত্তার অধিকার আমার আছে। তাহলে তৃতীয় অনুচ্ছেদে UDHR এইটাকে স্বীকৃতি দেয় যে প্রত্যেক মানুষের জীবন, স্বাধীনতা এবং ব্যক্তি নিরাপত্তার অধিকার রয়েছে। অনুচ্ছেদ 19-এ যদি আমরা যাই তাহলে দেখব প্রত্যেকের মতামত এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। এটাও আমরা আগে আলোচনা করলাম একটু আগে। তাহলে প্রত্যেকের মতামত এবং মত প্রকাশের স্বাধীনতা, আমি ব্যক্তি হিসাবে আমার মত প্রকাশ, প্রত্যেক মানুষ ব্যক্তি হিসাবে তার মত প্রকাশ করতে পারে, তার মতামত দেওয়ার স্বাধীনতা রয়েছে। এই অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 3 এবং অনুচ্ছেদ 19 কিসের? UDHR-এর এই অধিকারগুলোকে স্বীকৃতি দেয়।
তাহলে ইউডিএইচআর একটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তি তৈরি করে, যা গ্লোবাল রেগুলেশন তৈরির জন্য একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয় এবং প্রতিটা দেশ সেটাকে মেনে চলার চেষ্টা করে। এবার মানবাধিকারের বিভিন্ন রূপ, যেটা আমাদের আজকের মূল বিষয়, সেটাই আমরা আসি। আমরা মেনি ফর্মস অফ হিউম্যান রাইটস। প্রথমে আমরা যাব হচ্ছে নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার কি? নাগরিক অধিকার এমন একটি অধিকার যা ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করে, ইন্ডিভিজুয়াল লিবার্টিকে রক্ষা করে এবং এই আইনের সামনে সমতা নিশ্চিত করে। মানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার। যেমন আমরা যদি এইভাবে ভাবি যে প্রত্যেক নাগরিকের যে কোনো অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আছে, তার বিচার চাওয়ার অধিকার আছে। আমাদের দেশে যদি আমরা খুব সহজভাবে ভাবি, প্রত্যেক মানুষের আদালতে যাওয়ার অধিকার রয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষ বিচার চাইতে পারে। তাহলে আইনের সামনে প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে। সেখানে সব থেকে ধনী ব্যক্তিও যা, একজন সব থেকে দরিদ্র ব্যক্তিরও অধিকার রয়েছে। সব থেকে শিক্ষিত ব্যক্তি একটা দেশে তার যে অধিকার রয়েছে, একজন সব থেকে ন্যূনতম শিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তিরও সেই অধিকার কিন্তু রয়েছে। এটা আমাদের নাগরিক অধিকার। আমি একটা দেশের নাগরিক, সেই হিসাবে আমার এই নাগরিক অধিকার থাকবে। তারপরে থাকছে রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকারের মধ্যে কি আসে? রাজনৈতিক অধিকারের মধ্যে আসে সরকার এবং জনসাধারণের বিষয়ে অংশগ্রহণের সাথে সম্পর্কিত অধিকার। এই যে সরকার, আমাদের রাজ্য চালানোর ক্ষেত্রে সরকার বা দেশ চালানোর ক্ষেত্রে সরকার, বা আমরা যারা গ্রামে বাস করি, পঞ্চায়েত চালানোর জন্য পঞ্চায়েতের যে সদস্যরা আসেন তার মধ্যে থেকে প্রধান উপপ্রধান নির্বাচিত হন, বা পুরসভায় অঞ্চলে যারা বসবাস করি সেখানে কাউন্সিলররা আছেন তারা নির্বাচিত হন, সেখান থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা আরও যা যা পদ থাকে তারা সেখান থেকে নির্বাচিত হন। সরকার গঠনের বিষয় এবং সরকারে অংশগ্রহণের বিষয়ে আমাদের প্রত্যেক মানুষের অধিকার আছে। কেমন? প্রথমত ভোটের অধিকার। আমরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করি, তারাই সরকার গঠন করে। দ্বিতীয়ত আর একটা অধিকার আছে, আমরা নিজেরাও কিন্তু চাইলে ভোটে দাঁড়াতে পারি, মানে আমরা সরকারে অংশগ্রহণ করতে পারি। আমাদের দেশের প্রত্যেক মানুষের সেই অধিকার আছে। হ্যাঁ, তার নির্দিষ্ট বয়স আছে, নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হয়, তার কিছু মানুষের সমর্থন থাকতে হয়, সেগুলো নিয়ে তাকে ভোটে বা সরকারে অংশগ্রহণের জন্য অধিকার গ্রহণ করতে হয়। এর বাদ দিয়ে যেটা থাকে সভা সমিতির স্বাধীনতা, বিশেষত সমিতির স্বাধীনতা। অর্থাৎ আমরা বিভিন্ন আন্দোলন যখন করি বা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে গেলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ করতে পারি, একা একা প্রতিবাদ করতে পারি, কিন্তু প্রতিবাদ যখন সংগঠিত হয়, প্রতিবাদ যখন অনেক মানুষ নিয়ে হয়, তখন সেই প্রতিবাদের গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পায়। এই অনেক মানুষ নিয়ে প্রতিবাদ করতে গেলে বা অনেক মানুষ নিয়ে দাবি করতে গেলে, অনেক মানুষ নিয়ে একটা ভালো কাজ করতে গেলে আমাদের কি করতে হয়? একটা সমিতি তৈরি করতে হয়, একটা অর্গানাইজেশন তৈরি করতে হয়, একটা সংস্থা তৈরি করতে হয়। এই প্রত্যেক মানুষের সংস্থা তৈরির স্বাধীনতা থাকবে, এটা হচ্ছে, বা সংস্থা তৈরির অধিকার থাকবে, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। যেমন আমরা যে সমস্ত পেশায় থাকি, সেই পেশাগত জায়গাগুলোতেও কিন্তু আমাদের সংগঠন তৈরির বা সমিতি তৈরির অধিকার থাকে। যেমন বিভিন্ন শিক্ষক সংগঠন আছে, কর্মচারী সংগঠন আছে, বা এমনি আমাদের ক্লাব আছে, বিভিন্ন এনজিও আছে, সেই সংগঠন তৈরির স্বাধীনতা আমাদের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে ভোটের অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার এবং সমিতি তৈরির অধিকার হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার। এরপরে অর্থনৈতিক অধিকার। এমন অধিকার, এই অধিকার অর্থনৈতিক, যা মৌলিক চাহিদা এবং ন্যায়সঙ্গত অর্থনৈতিক সুযোগগুলিতে অ্যাক্সেস হিসেবে চিহ্নিত করে। কীরকম? যে আমাদের বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সংস্থান করার জন্য অর্থের প্রয়োজন। তাহলে আমার ওইটুকু অর্থ উপার্জন করার অধিকার কিন্তু আছে। রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে যাতে আমি আর্থিকভাবে সক্ষম হতে পারি। হ্যাঁ, আমার অবশ্যই গুরুত্ব আছে, আমাকে কাজ করতে হবে, আমাকে রাষ্ট্র যে অপশন দিচ্ছে সেই অপশনগুলোকে গ্রহণ করতে হবে, এবং সেই অপশনগুলো গ্রহণ করার মাধ্যমে আমি শুধু বসে থাকলে হবে না, সেই অপশনগুলোকে আমাকে কাজের মাধ্যমে সম্পাদন করতে হবে। সম্পাদন করে আমি তার থেকে যাতে একটা ন্যূনতম মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা আমরা মেটাতে পারি, সেইটা আমাদের দেখতে হবে। এই যে অধিকারটা, ন্যূনতম মৌলিক চাহিদাগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের যেটুকু অর্থের প্রয়োজন, সেটুকু অর্থের যে অধিকার, সেই অধিকার কিন্তু আমাদের আছে। এটা মানবাধিকারের মধ্যে পড়ে। এরপরে আমরা আসবো হচ্ছে সামাজিক অধিকার, অর্থাৎ সোশ্যাল রাইটস। সোশ্যাল রাইটস এমন একটা অধিকার যে সামাজিক পরিষেবার অধিকার। আমরা বলি না, আমাদের প্রত্যেকের শিক্ষার অধিকার আছে, আমাদের প্রত্যেকের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার আছে। তাহলে এই শিক্ষা, স্বাস্থ্য কে দেয়? আমাদের রাষ্ট্র দিচ্ছে। বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। এবার যখন যেখানে সরকার পাচ্ছে না, সেখানে হয়তো কিছু প্রাইভেট অর্গানাইজেশন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, কিন্তু তাদেরকেও নো প্রফিট নো লস, অর্থাৎ একটা ন্যূনতম পরিমাণ অর্থ নিয়ে তাদেরকে এই শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দিতে হয়। আর আমাদের প্রত্যেক মানুষ, আমরা যারা জন্মেছি, ব্যক্তি হিসাবে আছি, আমাদের প্রত্যেক মানুষের কিছু সামাজিক পরিষেবার ক্ষেত্রে অধিকার আছে। যেমন শিক্ষার অধিকার, স্বাস্থ্যর অধিকার, বাসস্থানের অধিকার। আমরা যেই বাসস্থানের অধিকারে যাচ্ছি, তাহলে বুঝতে পারি এখন দেখব আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনেক রকম স্কিম আছে যেখানে মানুষকে বাসস্থান প্রদান করা হয়। যাদের বাড়িঘর নেই তাদেরকে বাড়িঘর প্রদান করা হয়। তাহলে আমাদের এই অধিকারটা আছে বলেই কিন্তু রাষ্ট্র এই প্রদানের ব্যবস্থা
করেছে। তাহলে এই সামাজিক অধিকারের মধ্যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের অধিকারগুলি পড়ে। এরপরে আসছে আমাদের সাংস্কৃতিক অধিকার, অর্থাৎ সংস্কৃতি পালনের অধিকার। আমরা যে সাংস্কৃতিক পরিবেশে জন্মেছি বা যে সাংস্কৃতিক পরিবেশে আমরা বড় হই, আমরা সেই সংস্কৃতিকে সাধারণত পালন করে চলি এবং সেই সংস্কৃতি আমাদের পরিচয় হয়ে ওঠে। তাহলে প্রত্যেক ধর্মের মানুষের হয়তো আলাদা আলাদা সংস্কৃতি হয়, প্রত্যেক কাস্টের মানুষের আলাদা আলাদা সংস্কৃতি হয়, প্রত্যেক ভাষার মানুষের আলাদা আলাদা সংস্কৃতি হয়, অঞ্চল বিশেষে সংস্কৃতির পরিবর্তন হয়। তাহলে এই সংস্কৃতির পরিচয়, এই সংস্কৃতি চর্চা করার যে অধিকার, সেই অধিকার হচ্ছে সাংস্কৃতিক অধিকার। এবং সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণ করার অধিকার, সেটা হচ্ছে সাংস্কৃতিক অধিকার। এর মধ্যে বেসিক যে অধিকারটা পড়ে সেটা হচ্ছে ধর্ম পালনের অধিকার, নিজের ভাষায় কথা বলার অধিকার, নিজের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির সমস্ত অঙ্গকে পালন করার অধিকার এবং চর্চা করার অধিকার, এগুলো আমাদের সাংস্কৃতিক অধিকারের মধ্যে পড়ে। এরপরে আসছে হচ্ছে পরিবেশগত অধিকার। এই পরিবেশগত অধিকার, এটা নতুন সংযোজন আমরা বলতে পারি। এটা এমন একটি অধিকার যা আমি স্বাস্থ্যকর পরিবেশে বাঁচতে চাই, আমার এই স্বাস্থ্যকর পরিবেশে বাঁচাটাকে নিশ্চিত করে। অর্থাৎ আমার স্বাস্থ্যকর পরিবেশে বাঁচার অধিকার রয়েছে। সেই দায়িত্ব হয়তো আমাদের অনেকটা নিতে হয়, কিন্তু বাঁচার অধিকারটা রয়েছে। কেউ যদি আমার আশেপাশে আমার স্বাস্থ্যকর পরিবেশকে নষ্ট করে, সেই পরিবেশকে নষ্ট করার বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, তার বিরুদ্ধে মামলা করা যায়। অতএব স্বাস্থ্যকর পরিবেশে বাঁচার অধিকার নিশ্চিত করার যে অধিকার, সেই অধিকারকে বলা হয় পরিবেশগত অধিকার। যেমন বিশুদ্ধ বাতাস পাওয়ার অধিকার আছে, বিশুদ্ধ জল পাওয়ার অধিকার আছে, নিরাপদ জীবনযাত্রার প্রবেশের অধিকার আছে। এগুলো হচ্ছে আমাদের পরিবেশগত অধিকারের মধ্যে পড়ে। এবার আমরা আরেকটু বিস্তারিত যদি যাই, নাগরিক অধিকার অর্থাৎ সিভিল রাইটসের মধ্যে কী কী পড়ে। প্রথমত পড়ে হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। এটা আমরা আগেই আলোচনা করলাম। নাগরিক অধিকারের প্রথম ধাপ হচ্ছে জীবন এবং স্বাধীনতার অধিকার। দ্বিতীয়ত হচ্ছে ফ্রিডম ফ্রম স্লেভারি অর সার্ভিচুড, অর্থাৎ দাসত্ব থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি, অত্যাচার থেকে মুক্তি। আমরা অন্যের হয়ে সব কাজ করে দেবো, কিন্তু তার বিনিময়ে আমরা কিছু পাবো না, এরকম হবে না। বা বিনিময়ে যোগ্য মজুরি পাবো না বা যোগ্য অর্থ পাবো না, সেটা হবে না। তাহলে সিভিল রাইটসের মধ্যে পড়ে ফ্রিডম ফ্রম স্লেভারি আর সার্ভিচুড। তারপরে আসে হচ্ছে ফ্রিডম ফ্রম স্পিচ, প্রেস অ্যান্ড অ্যাসেম্বলি, অর্থাৎ বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতা। আমরা এগুলো নিয়েও আলোচনা করেছি। ফ্রিডম অফ এক্সপ্রেশন বা রাইট টু এক্সপ্রেশন, সংবাদপত্রের স্বাধীনতা অর্থাৎ প্রেসের স্বাধীনতা। আমরা জানি প্রেসের স্বাধীনতা নিয়ে সবসময় কথা হয়, প্রেসের স্বাধীনতা বিঘ্নিত হলে তার সমালোচনা হয়। এবং সমাবেশের স্বাধীনতা অর্থাৎ সমিতি এবং সমিতির কার্যকলাপের জন্য সমাবেশ করার স্বাধীনতা, সেটা আমাদের সিভিল রাইটসের আর একটা অঙ্গ। এরপর আসে রাইট টু প্রাইভেসি, আমাদের প্রত্যেক মানুষের গোপনীয়তার অধিকার আছে। আমরা মাঝে মাঝে শুনি না যে আমাদের ফোন ট্যাপ করা হয়। এই ফোন ট্যাপ করা, না জানিয়ে ফোন ট্যাপ করা, বা আমরা সাধারণ ক্ষেত্রে ধরো আমরা দুজন কথা বলছি, এই দুজন কথা বলার ক্ষেত্রে ফোনে অন্যজন যদি লুকিয়ে রেকর্ড করে, এই রেকর্ড করার অধিকারও কিন্তু তার নেই। আমার নিজস্ব গোপনীয়তার অধিকার আছে। আমি অনেক কিছু যা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক নয়, সেই বিষয়গুলিকে কিন্তু আমরা গোপন রাখতে পারি, আমাদের সেই অধিকার আছে। হ্যাঁ, উল্টো দিকে এটাও আছে, হয়তো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, কিন্তু সেই ইনফরমেশন অ্যাক্ট ততক্ষণ অবধি ইনফরমেশন দেয় যতক্ষণ অবধি সেই ইনফরমেশন ক্ষতিকারক হবে না বা রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে ক্ষতিকারক হবে না তখন। রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার হচ্ছে আরেকটি অধিকার যেটা সিভিল রাইটসের মধ্যে আমাদের পড়ে। এরপরে আমরা যাব পলিটিক্যাল রাইটস বা রাজনৈতিক অধিকার। আমরা আগেই বলেছি পলিটিক্যাল রাইটসের প্রথম অংশ হচ্ছে সরকারে অংশগ্রহণের অধিকার, যেমন ভোট দেওয়া বা ভোটে দাঁড়ানো, অর্থাৎ রাইট টু পার্টিসিপেট ইন গভর্নমেন্ট। এবার গভর্নমেন্ট কীরকম, যে রাইট টু ভোটিং অর রাইট টু পার্টিসিপেট ইন দ্য ইলেকটোরাল প্রসেস বাই নমিনেটিং ওন সেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট, মানে নিজেকে ভোটের একজন প্রার্থী হিসেবে দাঁড় করানো। দ্বিতীয় অধিকারের মধ্যে পড়ে হচ্ছে একটি ন্যায্য বিচার এবং আইনি প্রতিনিধিত্ব অধিকার, অর্থাৎ রাইট টু আ ফেয়ার ট্রায়াল অ্যান্ড লিগাল রিপ্রেজেন্টেশন। আমরা জানি আদালতগুলোতে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টের ওপরে, তথ্য প্রমাণের ভিত্তিতে সমস্ত বিচার ব্যবস্থা চলে। অতএব আমি গরিব হতে পারি, আমি অশিক্ষিত হতে পারি, আমি দুর্বল হতে পারি, কিন্তু আমি যে অভিযোগটা করছি তার সপক্ষে যদি যথাযথ প্রমাণ থাকে, তাহলে যিনি অভিযুক্ত তিনি যত বড় মানুষই হন না কেন, সে শিক্ষাক্ষেত্রে হতে পারে, সে শিক্ষার দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, রাজনৈতিক দিক থেকে হতে পারে, সেখানে কিন্তু আমার ফেয়ার ট্রায়াল পাওয়ার একটা অধিকার আছে। সেই রাইটটাকে বলা হয়, বা একটা আইনি অধিকার আছে, সেই হচ্ছে রাজনৈতিক অধিকার বা পলিটিক্যাল রাইটসের মধ্যে পড়ে। এর আগে আমরা বললাম সমিতি ও সমাবেশের স্বাধীনতা। এই যে সভা করা, দাবি করা, প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আমার যা অধিকার সেটাকে দাবি করা, এই দাবি অধিকার এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম করার জন্য আমাদের সমিতি গঠন করতে হয়। এই ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই যে অধিকার, এই অধিকারটাও রাজনৈতিক অধিকারের আরেকটি অঙ্গ। এরপরে রাজনৈতিক অধিকারের যে অংশ আসে সেটা হচ্ছে সরকারের কাছে আবেদন করার অধিকার। আমরা সমস্ত ক্ষেত্রে আমার যা প্রাপ্য, আমার যা আইনগত অধিকার, আমরা মানুষ হিসেবে আমার যা অধিকার, সেই অধিকার
রাষ্ট্রের কাছে দাবি করতে পারি, সরকারের কাছে দাবি করতে পারি, কারণ সরকার সেখানে আছে হচ্ছে আমাদের মাধ্যমে নির্বাচিত, সরকার আছে হচ্ছে আমাদের সেবা দেওয়ার জন্য, আমাদের সেবা করার জন্য। আমি যেটা প্রাপ্য পাচ্ছি না সেটার জন্য রাইট টু পিটিশন টু দ্য গভর্নমেন্ট, এইটা আমরা করতে পারি। এই অধিকারটাও কিন্তু আমাদের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। এরপর আসছে ইকোনমিক রাইটস, অর্থাৎ অর্থনৈতিক অধিকার। এই অধিকারের মধ্যে কি পড়ে? রাইট টু ওন প্রপার্টি, আমার সম্পদ তৈরি করার অধিকার আছে, সম্পত্তির মালিক হওয়ার অধিকার আছে। আমি যতটা যোগ্য এবং সেই যোগ্যতা অনুযায়ী আমি যে উপার্জন করি, সেই উপার্জনের মাধ্যমে আমার সম্পত্তির মালিক হওয়ার অধিকার আছে, অবশ্যই সৎ পথে, এবং সেই উপার্জন যেন যথোপযুক্ত হয় এবং আমার যোগ্যতা অনুযায়ী হয়। সেই যোগ্যতা অনুযায়ী আমি সৎ পথে, আমরা যেটাকে সাদা টাকা বলি, সেই সাদা টাকার মাধ্যমে আমার সম্পদ তৈরি করার অধিকার আছে। কিন্তু এর বিপরীতেও একটা কনসেপ্ট আছে যে কালো টাকা বা যে দুর্নীতির মাধ্যমে, সেটা কিন্তু আমার অধিকারের মধ্যে পড়ে না, সেটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। তাহলে আমরা সেটাই যাচ্ছি না, আমরা সেই অধিকারের কথা বলছি না। তাহলে অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে হচ্ছে রাইট টু ওন প্রপার্টি অ্যাকর্ডিং টু মাই ইনকাম অন দ্য বেসিস অফ মাই ক্যাপেবিলিটি। নেক্সট যেটা আসছে ইকোনমিক রাইটের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে রাইট টু ওয়ার্ক অ্যান্ড রিসিভ ফেয়ার ওয়েজেস, আমার কাজ করার অধিকার আছে। আমরা আগেই বলেছি আমরা প্রত্যেক মানুষ ন্যূনতম জীবনযাপন করার জন্য কাজ করার অধিকার আছে, বা আমি যে যোগ্যতায় নিজেকে উন্নীত করছি উচ্চশিক্ষার মাধ্যমে বা তার থেকেও আরও বেশি প্রফেশনাল যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে তার মাধ্যমে, সেই কাজে আমাকে কাজ পাওয়ার অধিকার আছে, এবং সেই কাজ পাওয়ার অধিকারের মাধ্যমে সেই কাজের ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে। এক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যতটা মজুরি হওয়ার কথা ততটা মজুরি না হলে শ্রমিকরা বা এমপ্লয়িরা প্রতিবাদী আন্দোলন করে এবং সেই মজুরির দাবি করে। এই দাবিটা রাজনৈতিক অধিকার, এবং এই দাবির জন্য যেটা মূল ভিত্তি সেটা হচ্ছে অর্থ। সেই অর্থের দাবি করাটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, অর্থাৎ কাজের দাবি এবং কাজের ন্যায্য মজুরির দাবি হচ্ছে অর্থনৈতিক অধিকারের আরেকটি অঙ্গ। এরপর আসবে রাইট টু সোশ্যাল সিকিউরিটি, অর্থাৎ সামাজিক নিরাপত্তার অধিকার। আমার অর্থের মাধ্যমে আমার সমাজে আমার নিরাপত্তা থাকবে, সমাজে নিরাপত্তা, সামাজিক যে প্রয়োজনগুলি আমার থাকে সেই প্রয়োজনগুলি মেটানোর নিরাপত্তা থাকতে হবে। এই অর্থনৈতিক অধিকার আমার কিন্তু আছে, এটা অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। এরপরে আমরা আসবো সোশ্যাল রাইটস, অর্থাৎ সামাজিক অধিকার। সোশ্যাল রাইটসের প্রথম ধাপ হচ্ছে রাইট টু হেলথ অ্যান্ড মেডিকেল কেয়ার। আমরা জানি রাষ্ট্রীয় বা রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা আছে, বিভিন্ন হাসপাতাল, ডাক্তার পরিষেবা দেয়। তাহলে এই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রাষ্ট্রের কাছে আমরা এটা দাবি করতে পারি। আমার একটা সামাজিক অধিকার, আমি মানুষ হিসেবে জন্মেছি, এই যে অধিকারটা আমার স্বাস্থ্য পরিষেবা পাওয়া বা চিকিৎসা সেবা পাওয়া, এই অধিকারটা হচ্ছে আমার সোশ্যাল রাইটসের মধ্যে পড়ে। আর একটা অধিকার বেসিক অধিকারের মধ্যে পড়ে, সেটা হচ্ছে শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, এবং জ্ঞানে প্রবেশের অধিকার, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যান্ড অ্যাক্সেস টু নলেজ। আমার জ্ঞান সংগ্রহ করার অধিকার আছে, আমার জ্ঞান সংগ্রহ করা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বা প্রতিষ্ঠানের বাইরে গিয়েও নিজের মতো করে ইনফর্মাল বা নন ফর্মাল এডুকেশন সিস্টেমের মাধ্যমেও আমি সবসময় শিক্ষিত হতে পারি এবং জ্ঞান সংগ্রহ করতে পারি। এইটা আমাকে রাষ্ট্র বা অন্য কেউ আটকাতে পারে না। এই যে অধিকারটা, এই অধিকার আমার সোশ্যাল রাইটস, অর্থাৎ সামাজিক অধিকারের মধ্যে পড়ে। এরপরে আসছে হচ্ছে রাইট টু অ্যাডিকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ পর্যাপ্ত জীবনযাত্রার অধিকার। পর্যাপ্ত জীবনযাত্রা মানে আমার পর্যাপ্ত খাদ্য লাগবে, পর্যাপ্ত পানীয় লাগবে, পর্যাপ্ত বাসস্থান লাগবে। হ্যাঁ, বিলাসবহুল বাসস্থান আমার নাই থাকতে পারে, বিলাসবহুল খাদ্যদ্রব্য নাই থাকতে পারে, বিলাসবহুল পানীয়ও না থাকতে পারে, কিন্তু সাধারণ খাদ্য, পানীয় এবং বাসস্থান, আমার বেঁচে থাকার জন্য যেটুকু খাদ্য দরকার, আমার বেঁচে থাকার জন্য যেটুকু পানীয় দরকার, বিশুদ্ধ পানীয়, এবং বেঁচে থাকার জন্য যেটুকু বাসস্থান দরকার, সেটুকুর অধিকার আমাদের সোশ্যাল রাইটস বা সামাজিক অধিকারের মধ্যে পড়ে। এবং যার যা যোগ্যতা, যার যা অর্থের উপার্জন, সেই অনুযায়ী তার খাদ্য, পানীয় এবং বাসস্থানের কোয়ালিটি বা গুণগত মানের পরিবর্তন হতে পারে, কিন্তু মিনিমামটুকু মেনটেন করতে হবে। এই অধিকার আমার আছে, এই অধিকার সামাজিক অধিকারের মধ্যে পড়ে। তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যেটা আসবো সেটা হচ্ছে সাংস্কৃতিক অধিকার। সাংস্কৃতিক অধিকারের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে রাইট টু ফ্রিলি প্র্যাকটিস কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়ান। মানে আমি আমার সংস্কৃতিকে, আমার ভাষাকে এবং ধর্মকে পালন করতে পারবো, আমি আমার সংস্কৃতি চর্চা করতে পারবো এবং আমার সংস্কৃতিকে পালন করতে পারবো। তার সাথে সাথে আমি যে ভাষায়, আমার যেটা মাতৃভাষা, আমি আমার মাতৃভাষার চর্চা করতে পারবো, মাতৃভাষায় কথা বলতে পারবো, সেই অধিকার আমার থাকবে। এবং আমি যে ধর্মের মানুষ, সেই ধর্ম পালনের অধিকারও থাকবে। এই যে অধিকারগুলো, সংস্কৃতি চর্চার অধিকার, ভাষা বলার অধিকার, ভাষা ব্যবহার করার অধিকার এবং ধর্ম পালনের অধিকার, এটা সাংস্কৃতিক অধিকারের মধ্যে পড়ে। আর একটা যেটা আসে সেটা হচ্ছে রাইট টু কালচারাল পার্টিসিপেশন, সাংস্কৃতিক অংশগ্রহণের অধিকার। শুধু সংস্কৃতি পালন নয়, সংস্কৃতিকে অংশগ্রহণ করা। যেমন আমরা যদি দেখি যে বিভিন্ন রকম যে কলা শিল্পগুলি আছে বা আমাদের যে ট্র্যাডিশনাল কালচারগুলো আছে, সেই কালচারগুলোকে নার্চার করা বা পালন করা বা সেগুলোর মাধ্যমে অংশগ্রহণ করা, সেগুলোকে আরও বেশি তুলে ধরা, সেগুলোকে বাঁচিয়ে রাখা, এই অধিকারগুলো কিন্তু আমার আছে।
আমরা এক্ষেত্রে পিছিয়ে পড়া জাতিগুলোর কথা ভাবতে পারি বা পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর কথা ভাবতে পারি। যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আদিবাসীদের সংস্কৃতি বেঁচে থাকছে না, অনেক ক্ষেত্রে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আধুনিক সংস্কৃতির প্রভাবে, কিন্তু তাদেরও অধিকার আছে তাদের সংস্কৃতিকে চর্চা করা এবং তাদের সংস্কৃতিতে অংশগ্রহণ করে সেটাকে বাঁচিয়ে রাখার। আমরা এরপরে আসবো পরিবেশগত অধিকার, যেটা এখনকার যুগে খুব গুরুত্বপূর্ণ অধিকার। এই পরিবেশগত অধিকার মানুষের সুস্থ পরিবেশে বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করে। এখানে কি আছে? এখানে আছে রাইট টু অ্যাক্সেস টু ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার। এই দুটো দেখো, আমরা বলি যে ছোটোবেলা থেকে জলই হচ্ছে জীবন, আর আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, বাতাস প্রয়োজন। আমরা ইদানিংকালে খুব দেখি আমাদের স্মার্টফোনের যুগে আমরা দেখতে পাই যে এয়ার ইন্ডেক্স কেমন আছে, বাতাসের গুণ কেমন আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ভেরি পুর, খুব পিওর বাতাস আমরা কম পাচ্ছি, কিন্তু এই পিওর বাতাসে, বিশুদ্ধ বাতাসে বেঁচে থাকা এবং বিশুদ্ধ পানীয় জল পাওয়ার অধিকার আমাদের রয়েছে। এইটা হচ্ছে আমাদের পরিবেশগত অধিকার, এবং সেই কারণেই গোটা পৃথিবীতে পরিবেশ নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। যেগুলো আন্তর্জাতিক সংস্থা আছে তারাও পরিবেশকে সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছে এবং রাষ্ট্রগুলোকে নির্দেশ দিচ্ছে যাতে পরিবেশকে আরও বেশি বিশুদ্ধ রাখা যায় এবং মানুষ এই বিশুদ্ধ বাতাস এবং পানীয় জল ব্যবহারের অধিকার পায়। তারপরে আছে রাইট টু আ সেফ অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট, মানে নিরাপদ এবং পরিচ্ছন্ন পরিবেশের অধিকার। আমি যে পরিবেশে বাস করব সেই পরিবেশ আমার জন্য নিরাপদ হবে, আমার ক্ষতি করতে পারবে না, আমার মৃত্যু ঘটবে না, এই রকম অধিকার। এবং পরিচ্ছন্ন পরিবেশের অধিকার, আমার চারপাশটা পরিষ্কার থাকবে, কেউ এসে আমার বাড়ির পাশে নোংরা করে দেবে সেটা করতে পারবে না। আমি চাইলে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারি এবং সেটা যথাযথ অথরিটির কাছে দাবি করতে পারি যে এখানে পরিষ্কার রাখতে হবে। তাহলে নিরাপদ এবং পরিচ্ছন্ন পরিবেশের অধিকার হচ্ছে আমার আরেকটা পরিবেশগত অধিকার। এবং তারপরে থাকে হচ্ছে প্রোটেকশন এগেনস্ট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এই যে পরিবেশগত অবক্ষয়, পরিবেশের যে দূষণ, এর বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে, অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে, দূষণের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং দূষণকে আটকানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের রয়েছে। এটা পরিবেশগত অধিকারের মধ্যে পড়ে। এই পরিবেশগত অধিকারগুলি কি হয়? অর্থনৈতিক এবং সামাজিক অধিকারগুলির সাথে সম্পর্কিত। যেমন পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে, অর্থাৎ পরিবেশের অধিকার আমার স্বাস্থ্যের অধিকারের মধ্যেও পড়ে। এবং সামাজিক অধিকারের মধ্যে যেমন কাজের অধিকার পড়ে। পরিবেশের মধ্যে অনেক রকমের কাজ থাকে, সেই কাজগুলো আমরা কাজের অধিকারের মাধ্যমে প্রয়োগ করতে পারি। এরপরে আমরা একটু এই যে 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম তার বাইরে একটু যাব, সেটা হচ্ছে সমষ্টিগত এবং দলগত অধিকার, অর্থাৎ কালেকটিভ এবং অ্যান্ড গ্রুপ রাইটস। এটা কি? সাংস্কৃতিক, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সহ গোষ্ঠীর সাথে সম্পর্কিত অধিকার। এখানে কি আছে? ইন্ডিজিনাস রাইটস টু ল্যান্ড অ্যান্ড কালচারাল প্রিজার্ভেশন। আমরা যদি একদম আদিবাসী অঞ্চলগুলো যাই, সেখানে দেখবে এখন বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, জমি আন্দোলন বিশেষ করে। আদিবাসীদের ভূমি কিন্তু যে কেউ কিনতে পারে না, আদিবাসীদের নিজস্ব জমি এবং জঙ্গলের প্রতি অধিকার রয়েছে। এই শব্দবন্ধগুলো আমরা জানি, আজকাল মিডিয়ায় খুব বেশি করে প্রচলিত, আমরা এইগুলো জানি। তাহলে ভূমি এবং সাংস্কৃতিক সংরক্ষণে আদিবাসীদের অধিকার। আমরা সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে বলেছিলাম যে সাংস্কৃতিক অধিকার বিশেষ করে যেগুলো পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার, তাদের সংস্কৃতি চর্চা করার অধিকার। তাহলে এই যে সমষ্টিগত এবং দলগত অধিকার, কালেকটিভ অ্যান্ড গ্রুপ রাইটসের কথা আমরা বলছি, তার মধ্যে ভূমি এবং সাংস্কৃতিক সংরক্ষণে আদিবাসীদের যে অধিকার, সেই অধিকারকে আমরা নিয়ে আসতে পারি। আর কি পারি? রাইট টু সেলফ ডিটারমিনেশন ফর নেশনস অ্যান্ড গ্রুপস, অর্থাৎ জাতীয় গোষ্ঠীর জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমার সেলফ ডিটারমিনেশন, আমি সেলফ ডিটারমাইন্ড মানুষ হব এবং গোষ্ঠীর, নিজস্ব জাতি এবং নিজস্ব গোষ্ঠীর বিষয়ে আমি আত্মনিয়ন্ত্রিত হব, এই আত্মনিয়ন্ত্রণের অধিকার আমার রয়েছে। এটা আমার গ্রুপ হিসাবে, গোষ্ঠী হিসাবে বা কমিউনিটি হিসেবে অধিকার। আর একটা অধিকার হচ্ছে প্রোটেকশন অফ দ্য রাইটস অফ রিফিউজিস অ্যান্ড মাইগ্রান্টস। আমরা এই কোভিডকালে দেখেছি মাইগ্রান্ট লেবার বা এই তাদের গল্প আমরা শুনেছি, তাদের অবস্থা আমরা সেই সময় দেখেছি। এবং আর রিফিউজি, আমরা বিভিন্ন সময় যখন বিভিন্ন দেশে যুদ্ধ বা অস্থির পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা জানি সেখান থেকে রিফিউজি বা শরণার্থীরা পাশের নিরাপদ জায়গায় বা পাশের নিরাপদ দেশে চলে যান। তাদের একটা অধিকার আছে, আসলেই কিন্তু তাদের তাড়িয়ে দেওয়া যায় না। তাহলে এই মাইগ্রান্ট যারা, যাযাবর যারা বা যারা রিফিউজি, তাদেরও একটা অধিকার আছে, এরাও একটা গোষ্ঠী, এই গোষ্ঠীদের অধিকার আছে। তাহলে উদ্বাস্তু এবং অভিবাসীদের সুরক্ষার অধিকার রয়েছে। এই অধিকার আমাদের এই সমষ্টিগত এবং দলগত অধিকারের মধ্যে পড়ে। এই অধিকারগুলি সাধারণত দুর্বল গোষ্ঠীর সাংস্কৃতিক এবং সম্মিলিত স্বার্থ রক্ষা করতে সাহায্য করে। আমরা এরপরে যাব সার্বজনীন বনাম আঞ্চলিক মানবাধিকার, অর্থাৎ ইউনিভার্সাল ভার্সেস রিজিওনাল হিউম্যান রাইটস। এই ইউনিভার্সাল ভার্সেস রিজিওনাল, আমরা প্রথমে ইউনিভার্সালের কনসেপ্টে যাই। ইউনিভার্সাল রাইটস, হিউম্যান রাইটস বা সার্বজনীন মানবাধিকার। আমরা আগে আলোচনা করলাম 1948 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণা। এই ঘোষণা আমাদের মানবাধিকারকে রক্ষা করে বা এই ঘোষণার মাধ্যমে আমাদের সার্বজনীন মানবাধিকার রক্ষা পায়।
আর একটা কনসেপ্ট হচ্ছে অধিকার, যা সকল মানুষের জন্য প্রযোজ্য। তারা যেখানেই থাকুক না কেন, আমি যেখানেই থাকি না কেন, আমার খাদ্যের অধিকার আছে, আমার বস্ত্রের অধিকার আছে, আমার বাসস্থানের অধিকার আছে, আমার বিশুদ্ধ বাতাস পাওয়ার অধিকার আছে, আমার বিশুদ্ধ জল পাওয়ার অধিকার আছে, আমার স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার আছে, আমার শিক্ষার অধিকার আছে। এই অধিকারগুলো সার্বজনীন অধিকার। এটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ জাতিসংঘ 1948 সালের UDHR ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের সুরক্ষিত করেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে ইউনিভার্সাল ভার্সেস রিজিওনাল হিউম্যান রাইটস, ইউনিভার্সাল রাইটসের মধ্যে পড়ে। এইবার আমরা আসবো রিজিওনাল হিউম্যান রাইটস বা আঞ্চলিক মানবাধিকারের কনসেপ্টে। এই আঞ্চলিক মানবাধিকার হচ্ছে যেমন কিছু আঞ্চলিক উপকরণ থাকে, যেমন ইউরোপীয় কনভেনশন অন হিউম্যান রাইটস, আফ্রিকান চার্টার অন হিউম্যান অ্যান্ড পিপল রাইটস, আমেরিকান কনভেনশন অন হিউম্যান রাইটস। এই রাইটসগুলো, এই কনভেনশনগুলো বা বিভিন্ন সময়ের এই ঘটনাগুলো বা ইভেন্টগুলো কী করেছে, মানুষকে বিভিন্ন রকম অধিকার দিয়ে রেখেছে। সেই অধিকারগুলো মানুষের আঞ্চলিক অধিকার। হ্যাঁ, এটা হয়তো সারা পৃথিবীর সমস্ত মানুষের অধিকার নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ দেশে, বিশেষ বিশেষ অঞ্চলের মানুষের জন্য সেই অধিকার আছে, সব মানুষের অধিকার নয়। তাহলে সব মানুষের যেটা অধিকার, যেখানেই থাকুক না কেন, যে দেশেই থাকুক না কেন, যে অঞ্চলেই থাকুক না কেন, তার যে অধিকার সেটা সার্বজনীন অধিকার। আর বিশেষ বিশেষ অঞ্চলের বিশেষ মানুষের জন্য বা বিশেষ গোষ্ঠীর জন্য বা বিশেষ দেশের জন্য যে অধিকারগুলো আঞ্চলিকভাবে নির্দেশিত হয় সেগুলো হচ্ছে আঞ্চলিক মানবাধিকার। এবার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে অধিকার রক্ষা করা কিন্তু সার্বজনীন নীতির প্রচার করাও হয় অ্যাকচুয়ালি। এই নির্দিষ্ট অঞ্চলের মানবাধিকার রক্ষা ফাইনালি যেটা কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে ইউনিভার্সাল হিউম্যান রাইটসকে কন্ট্রিবিউট করে। এরপরে আমরা আসবো মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ। প্রত্যেক কাজেরই কিছু প্রতিবন্ধকতা থাকে, এই মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, এবং চ্যালেঞ্জ আছে বলেই মানবাধিকার কমিশনগুলো কিন্তু আছে। মানুষের এই মানবাধিকার রক্ষায় যখন অসুবিধের সৃষ্টি হয়, চ্যালেঞ্জ আসে, মানবাধিকার বা মানবাধিকার বিঘ্নিত হয়, তখন মানবাধিকার কমিশনগুলো কাজ করে। এবার আমরা যদি চ্যালেঞ্জ মানে কী কী প্রতিবন্ধকতা আমাদের আছে সেটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা এটাকেও দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ বা গ্লোবাল চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে লোকাল চ্যালেঞ্জ বা রিজিওনাল চ্যালেঞ্জ বা স্থানীয় চ্যালেঞ্জ। এবার বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মধ্যে প্রথম হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট। এটা একটা বিরাট সমস্যা। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব একটা বিরাট সমস্যা। আর একটা বড় সমস্যা হচ্ছে দারিদ্র্য। এই দারিদ্র্য কী হয়, মানুষের যে বেসিক রাইটসগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই বেসিক রাইটসগুলোকে বিঘ্নিত করে। তাহলে দ্বন্দ্ব, কনফ্লিক্ট একটা সমস্যা, একটা চ্যালেঞ্জ। দারিদ্র্য, পভার্টি একটা চ্যালেঞ্জ। আর হচ্ছে ইনইকুয়ালিটি। আমরা সমতার কথা বলি, কিন্তু গোটা পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে কিন্তু এখনও সাম্যের বিরাজ হয়নি। সাম্যের বিরাজ হয়নি মানে সমতা বিরাজ করে না। ইকুয়ালিটি ইজ নট দেয়ার। এই ইকুয়ালিটি নেই বলেই কিন্তু আমাদের গোটা পৃথিবীতে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বা মানবাধিকার অর্জনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হতে হয়। এরপর হচ্ছে রাজনৈতিক দমন। রাজনৈতিক দমন অনেক ক্ষেত্রে আমরা দেখি রাজনৈতিক কারণে অটোক্র্যাটিক যে কনসেপ্ট তৈরি হয়, রাজনৈতিক যে ক্ষমতাশালী মানুষরা থাকেন তারা মানুষকে অনেক সময় দাবিয়ে রাখেন, মানুষকে অনেক সময় তার মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেন, মানুষকে অনেক সময় একদম জরুরি অবস্থার মধ্যে ফেলে দেন। যে এই অবস্থাগুলো ফেলার ফলে কি হয়, আসলে এটা রাজনৈতিক দমন হয়, যুদ্ধ বিগ্রহের পরিস্থিতিতে এটা হয়। আর সেন্সারশিপ মানে আমাদেরকে অনেক সময় এটা বলা যাবে না, ওটা করা যাবে না, এটা প্রকাশ করা যাবে না, এরকম করে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন অধিকার কেড়ে নেওয়া হয়। এটা রাজনৈতিকভাবে হয়। এই রাজনৈতিক দমন এবং সেন্সারশিপ কিন্তু গোটা পৃথিবীতে একটা চ্যালেঞ্জ। এরকম নয় যেটা আমার দেশে হচ্ছে বা পাশের দেশে হচ্ছে, গোটা পৃথিবীতে বিভিন্ন সময় দেখা গেছে যে রাজনৈতিকভাবে মানুষকে দমন করা হয় এবং তাদের সেন্সর করা হয়। এই দমন করা এবং সেন্সর করার মাধ্যমে তার অধিকারকে হরণ করার চেষ্টা করা হয়, মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করা হয়। তারপর হচ্ছে প্রান্তিক গোষ্ঠী বৈষম্য এবং বর্জন। আমরা আগেও জানি আমাদের দেশে একসময় যারা দলিত ছিলেন তাদের শিক্ষার অধিকার ছিল না। আমরা B.R. আম্বেদকরের গল্প জানি, তাকে ক্লাসরুমে বসতে দেওয়া হতো না, তিনি বাইরে বসে বসে ক্লাস করতেন। এই যে প্রান্তিক গোষ্ঠী, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, সেটা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে হতে পারে, অঞ্চল অনুযায়ী হতে পারে। ইভেন আমরা দেখেছি যে মেয়েদের ক্ষেত্রেও একটা সময় মেয়েদের শিক্ষার অধিকার ছিল না। বিদ্যাসাগর মহাশয় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করার পরে বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে মেয়েদের শিক্ষার অধিকার সুনিশ্চিত হয়। তাহলে বিভিন্ন রকমভাবে যারা মার্জিনালাইজড আমাদের সমাজে, সেই মার্জিনালাইজড সোশ্যালি হতে পারে, ইকোনমিক্যালি হতে পারে, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে, কাস্ট পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে, তাদেরকে দাবিয়ে রাখা, তাদেরকে সমস্ত অধিকার না দেওয়া, এই না দেওয়াটাও গোটা পৃথিবীতে একটা চ্যালেঞ্জ। এটা কিন্তু শুধু আমার রাজ্য বা আমার দেশ বা আমার পাড়ায় চ্যালেঞ্জ এরকম বা আমার পরিবারে চ্যালেঞ্জ এরকম নয়, গোটা পৃথিবীর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। এবং রাষ্ট্রসংঘ এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করার চেষ্টা সবসময় করছে।
আর আমরা স্থানীয় চ্যালেঞ্জ বা রিজিয়নাল বা লোকাল চ্যালেঞ্জের কনসেপ্টে যদি আসি, তাহলে দেখব সংঘাতের এলাকায় অধিকার লঙ্ঘন। যেখানে হঠাৎ করে কোনো সংঘাত হয়, আমরা দেখি না মাঝে মাঝে কারফিউ জারি করে। কারফিউ জারি করলে মানুষ সাধারণভাবে চলাফেরা অবধি করতে পারে না, তার বাইরে বেরোনোর অধিকার থাকে না। তারা 10 জন মিলে একসঙ্গে গল্প করবে, কথা বলবে বা একটা সমিতি করবে, তার অধিকার থাকে না। তাহলে সংঘাতের এলাকায় বা যখন যুদ্ধ হয়, তখন সেই অঞ্চলগুলো অনেক অধিকার কেড়ে নেওয়া হয় মানুষের, বা অনেক মানুষ তার সামাজিক নিরাপত্তা থাকে না বলে সেই অধিকারগুলো প্রয়োগ করতে পারে না, সেইগুলো তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরে আছে অপর্যাপ্ত আইন এবং প্রয়োগের ব্যবস্থা। ঠিকঠাক আইন নেই, সমস্ত অধিকার পালন করার জন্য সমস্ত দেশে বা সমস্ত জায়গায় প্রপার আইন নেই। এই আইন না থাকার জন্য আমরা অধিকারগুলো চর্চা করতে পারি না, আমরা অধিকারগুলো পাই না। এটা হচ্ছে রিজিয়নাল, গোটা পৃথিবীর সমস্যা নয়, কিন্তু এটা বিশেষ বিশেষ ক্ষেত্রের সমস্যা, বিশেষ বিশেষ জায়গার সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ বিশেষ দেশের সমস্যা। সেই সমস্যার জন্য কি হয়, তাদের অপর্যাপ্ত আইন থাকে এবং সেই অপর্যাপ্ত আইন তার প্রয়োগেরও ঠিকঠাক ব্যবস্থা থাকে না। আইন, ল অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন, এই ক্ষেত্রে কিছু সমস্যা থাকার জন্য কিছু স্থানীয় চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হতে হয়। অর্থনৈতিক সংকট তৈরি হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে দেখি প্রচুর গরিবী নেমে আসছে, প্রচুর দারিদ্র্য নেমে আসছে, মানুষ খেতে পাচ্ছে না। বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয় এবং তার মাধ্যমে কি হয়, সামাজিক সেবার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। অর্থনৈতিক সংকট এবং সামাজিক সেবার সংকট, এটা গোটা পৃথিবীর একসঙ্গে হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়। তাদের যে সমস্যা, সেই সমস্যাটা একটা স্থানীয় চ্যালেঞ্জের মধ্যে পড়ে। এবার এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা কী? আমরা প্রথমে যদি জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের কথায় যাই, তাহলে ইউনাইটেড নেশনস যেটা করে, চুক্তি এবং পর্যবেক্ষণ সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার করে এবং প্রচার করা উচিত। যেমন ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ অর্থাৎ ইউপিআর, এদের মাধ্যমে এরা গোটা পৃথিবীতে হিউম্যান রাইটসের চর্চা করে, হিউম্যান রাইটস নিয়ে প্রচার করে। এই প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করা হয় যে আমার কি অধিকার, আপনার কি অধিকার, আপনি সেগুলো কী করে পাবেন, রাষ্ট্রের কাছে কী করে দাবি করবেন। তা বাদ দিয়ে কি থাকে, বেসরকারি সংস্থা অর্থাৎ এনজিও আছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এরা মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে গোটা পৃথিবী জুড়ে। এরাও যেটা করে, মানবাধিকার রক্ষার কাজ করে এবং সাথে সাথে মানবাধিকারের সচেতনতা বৃদ্ধির কাজ করে এবং এরা সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে এবং সরকারকে জবাবদিহি করিয়ে যে অধিকারগুলো পালন হচ্ছে না সেই অধিকার পালন করানোর জন্য সরকারকে কাজে নামতে বাধ্য করে এবং সরকারকে মাঠে নেমে কাজ করাতে বাধ্য করে, যাতে মানুষের মানবাধিকার সুরক্ষিত হয়। আর কি আছে, দেশে তো আইন কানুন আছে, তার বাইরেও আছে আন্তর্জাতিক আদালত। এই আন্তর্জাতিক অপরাধ আদালত, এই আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আঞ্চলিক আদালত, এই দুটো আদালতেই কিন্তু আমরা বিচার চাইতে পারি। আন্তর্জাতিক অপরাধ আদালতের মধ্যে পড়ে ইউরোপীয় মানবাধিকার আদালত। আমরা লোকাল মানবাধিকার কমিশনের যে অংশ থাকে তাকে যেমন অভিযোগ জানাতে পারি, আমরা যখন খুব বড় ক্ষেত্র হয় তখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা অভিযোগ জানাতে পারি, জানিয়ে আমরা অন্য দেশের মানুষের অধিকারও কেন সুরক্ষিত হচ্ছে না সেটা নিয়েও কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হতে পারি। তাহলে আন্তর্জাতিক আদালত আর একটা অর্গানাইজেশন বিশ্বব্যাপী যারা মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কাজ করে। তাহলে জাতিসংঘ পেলাম, বিভিন্ন রকমের এনজিও পেলাম এবং আন্তর্জাতিক আদালত পেলাম। যে মানবাধিকার হলো মৌলিক স্বাধীনতা, যা প্রত্যেকের জন্য মর্যাদা, ন্যায় বিচার এবং সমতা নিশ্চিত করে। তারা বৈচিত্র্যময় নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলিকে কভার করে। অর্থাৎ আমরা আমাদের মৌলিক স্বাধীনতা, মৌলিক যে অধিকার, সেইগুলোকে আমরা মানবাধিকারের মাধ্যমে পেতে পারি বা পাওয়ার অধিকার সম্বন্ধে সচেতন হতে পারি এবং সেগুলো নিয়ে দাবি করতে পারি রাষ্ট্রের কাছে, সমাজের কাছে এবং বিশ্বের কাছে, বিশ্বব্যাপী যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর কাছে। এবং তাতে যে মূল পদক্ষেপগুলি হবে সেটা হচ্ছে বিশ্ব শান্তি, বিশ্ব নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য মানবাধিকারের সুরক্ষার প্রয়োজন এবং মানবাধিকারের প্রচার অপরিহার্য। মানবাধিকার, প্রত্যেক মানুষ যদি নিজের সুরক্ষা সুনিশ্চিত করতে পারে এবং প্রত্যেক মানুষ তার অধিকার সম্বন্ধে সচেতন হয়, তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে, বিশ্বক্ষেত্রে প্রত্যেক মানুষ নিরাপদ থাকবে, অর্থাৎ বিশ্ব নিরাপত্তার সৃষ্টি হবে। তাই আমরা একসাথে আমরা এমন একটি বিশ্ব গড়ে তুলতে পারবো প্রত্যেক মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, মানবাধিকার অর্জন করার মাধ্যমে, যেখানে প্রত্যেকের সমান অধিকার সুনিশ্চিত থাকবে। আমরা আমাদের শিক্ষার মাধ্যমে, আমাদের সমাজের মাধ্যমে আমরা এই জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে আমাদের প্রত্যেকের মানবাধিকার সুনিশ্চিত থাকবে। আমরা যেহেতু শিক্ষার্থী, তাই আমাদের সবথেকে বেশি দায়িত্ব আমরা আমাদের মানবাধিকার সুনিশ্চিত করব, সাথে সাথে প্রত্যেক মানুষের মানবাধিকারের যে সচেতনতা সেটা বৃদ্ধি করে তাদের মানবাধিকারও সুনিশ্চিত করব। ধন্যবাদ।